নরেন্দ্র মোদীর সঙ্গে নাকি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত গভীর এবং ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের নাকি ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বিস্তার লাভ করবে। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বর গভীরতা আমরা দেখতে পারবো। ফেব্রুয়ারি মাসে মিডলের দিকে নরেন্দ্র মোদী যাচ্ছেন আমেরিকা সফরে। ডোনাল্ড ট্রাম্প তিনি ফোন করে নিজে ইনভাইট করেছেন। এই সমস্ত ব্যাপার ঠিক রয়েছে, কিন্তু মধ্যে যে খবরটা এই মুহূর্তে কার্যত বিরোধীদের হালে কিছুটা হলেও হাওয়া দিতে পেরেছে, পালে হাওয়া দিতে পেরেছে, সেটা হচ্ছে 104 জন ভারতীয়কে ডোনাল্ড ট্রাম্প তারা ভারতে পাঠিয়ে দিলেন। ইল্লিগাল ভাবে যারা আমেরিকায় প্রবেশ করেছিলেন তাদের ভারতে ফেরত পাঠিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে পাঠালেন? হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় ভারতের মধ্যে পাঠিয়ে দিলেন। আর খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলির তরফ থেকে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গিয়েছে। কেন না, নরেন্দ্র মোদী বারবার দাবি করে আসেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা খুব ভালো বন্ধুত্ব রয়েছে, তাদের এই বন্ধুত্বর ফলে ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে উন্নতি ঘটবে। তার তো কোনো রকমের ছিটে ফোটা দেখা গেল না। যদি দেখা যেত তাহলে কি করে যারা ইল্লিগালি আমেরিকায় চলে গিয়েছিলেন যে সমস্ত ভারতীয়রা, তাদের আজকে এই দশা কি হলো, এই নিয়ে প্রশ্ন করছেন বিরোধীরা। এবং সংসদের বাইরে তারা ইন্ডি জোটের প্রতিনিধিরা তারা আওয়াজ তুলেছেন। একটা ছোট্ট অংশ দেখাবো, আসছি আলোচনায়। मोदी सरकार जवाब दो, जवाब दो, जवाब तुमको देना होगा, देना होगा। भारत का अपमान नहीं सहेंगे, नहीं सहेंगे, नहीं सहेंगे। भारत का अपमान नहीं सहेंगे, नहीं सहेंगे, नहीं सहेंगे। देश का अपमान नहीं। দেখলেন বন্ধুরা, কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বিভিন্ন রকমের আরো যে সমস্ত ইন্ডি জোটের এই মুহূর্তে প্রতিনিধিরা রয়েছেন তারা সংসদ ভবনের সামনে প্রতিবাদ করলেন যে কি করে এরকম ভারতীয়দের এরকম ভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং সত্যি আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে যে নরেন্দ্র মোদীর সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্পের এতটা ভালো বন্ধুত্ব থাকে, তাহলে এই যে কাজটা করা হলো 104 জন ভারতীয়কে প্রথম প্লেনে আমেরিকার সামরিক বিমানে যেটা অমৃতসরে গতকাল নেমেছে এবং সেটা 104 জন ভারতীয়কে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে যেমন নারীরা রয়েছেন, শিশুরা রয়েছেন, এটা কি করে হলো এবং হাত পা বাঁধা অবস্থায়? আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। তাহলে কি সত্যি সত্যি কি নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বটা সেটা শুধুই কাগজে কলমে, এর কোনো বাস্তবে অস্তিত্ব নেই? এটাই কি? আজকে আপনাদের সামনে সেই তথ্য নিয়ে হাজির হচ্ছি আমি, প্রলয়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করছি। যদি পর্বটা ভালো লাগেন তাহলে এই পর্বটিকে সাপোর্ট করার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য পর্বতে একটি লাইক করলে আমরা বুঝতে পারবো আমাদের প্রতিবেদন আপনাদের পছন্দ হচ্ছে। দেখুন, আপনাদের সামনে আমি বলতে চাই, কিছু তথ্য অবশ্যই দেবো, তার আগে শোনাবো সর্বপ্রথম প্রিয়াঙ্কা গান্ধী তিনি কি বললেন, সে বক্তব্যটা। যেহেতু তিনি প্রথমবারের জন্য এমপি নির্বাচিত হয়েছেন, তিনি কি বললেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বর এত বড় কথা বলা হয় কিন্তু তার প্রতিফলন তো দেখা গেল না। এইভাবে ডিসরেসপেক্টফুলি কি পাঠানো যায়? ভারতীয়দের এইভাবে পাঠানো হলো, সেটা কি বললেন প্রিয়াঙ্কা গান্ধী, শুনুন। मैं ये कहूंगी कि बहुत बातें की गई कि मोदी जी ट्रंप जी बहुत अच्छे मित्र हैं और मोदी जी ने ऐसे क्यों होने दिया? क्या हम अपना जहाज नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियां पहना के, बेड़ियां पहना के भेजा यहाँ पे? क्या विदेश मंत्री को जवाब देना चाहिए? विदेश मंत्री को उनको जवाब देना चाहिए, प्रधानमंत्री जी को जवाब देना चाहिए। ये कोई तरीका है क्या? দেখুন, নিশ্চিতভাবে রাজনৈতিক বিরোধী নেতৃত্বরা তারা আওয়াজ তুলবেন, তারা বক্তব্য বলবেন, এটাই স্বাভাবিক, এটাই সুস্থ গণতন্ত্রের লক্ষণ। কিন্তু আমাকে একটা বিষয় বলুন তো, যে যারা গিয়েছিলেন আমেরিকাতে তারা কি কেউ দাবি করলেন, 104 জনের মধ্যে কি কেউ দাবি করলেন তাদের কাছে সঠিক ভিসা ছিল, আমেরিকা গভর্নমেন্টের কাছে তারা পারমিশন নিয়ে যে পদ্ধতিতে যাওয়া উচিত সেইভাবেই তারা গিয়েছিলেন? একজনও কি কেউ দাবি করলো? এখনো পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী সকলেই বলেছেন তারা ডাঙ্কি পদ্ধতিতে, আপনারা দেখেছেন শাহরুখ খানের সেই বিখ্যাত ছবি, কিভাবে নিজেদের জীবনকে বাজি রেখে ডাঙ্কি পদ্ধতির মধ্যে দিয়ে তারা বিভিন্ন দেশে যেতে পারেন, বিশেষ করে আমেরিকাতে, এবং সেখানে পৌঁছানোর সম্ভাবনা 50-50। আপনি পৌঁছাতে পারেন, এই সম্ভাবনা 50। আপনি মরে যেতে পারেন, বাঘে খেয়ে নিতে পারে, যে কোনো সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আপনার মৃত্যু হতে পারে, এর চান্স 50%। এত বড় রিস্ক নিয়েও যারা যাচ্ছেন তারা কি লিগ্যাল কোনো কাজ করেছেন? তাদের জন্য কি সত্যি নরেন্দ্র মোদীকে
সাপোর্ট করতে হবে? ভারতকে কি তাদের পিছনে দাঁড়াতে হবে? যারা ইল্লিগ্যাল কাজ করেন আমাদের দেশের কি উচিত তাদের পিছনে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট দেওয়া কি আমাদের দেশের কর্তব্য এবং সেটাই করা উচিত বলে আপনারাও মনে করেন? তাহলে যদি মনে করেন, মায়ানমারের রোহিঙ্গারা যখন আমাদের দেশে, বাংলাদেশ হয়ে আমাদের দেশে প্রবেশ করে, কিংবা বাংলাদেশিরা, অবৈধ বাংলাদেশিরা যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমা পার করে যখন আমাদের দেশে প্রবেশ করে, তারপরে জেহাদি স্লোগান দেন কিংবা বিভিন্ন রকমের যে দুষ্কৃতকারী কাজ কারবারে তারা লিপ্ত থাকেন, তখন কিন্তু আর বলবেন না যে ওদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হোক, তখন আর দাবি করবেন না। একই যাত্রার পৃথক ফল হয় না। যদি মনে করেন যে যারা বাইরে যাচ্ছেন, যারা বিদেশে যাচ্ছেন, তারা সঠিক পদ্ধতি মেনে যাচ্ছেন না, তাহলে এটা ভারত সরকারের কর্তব্য তাদেরকে ফিরিয়ে আনা। এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, একেবারেই ক্লিয়ার করে দিয়েছেন। এটা আজকের ভারতের কোনো স্ট্যান্ড নয়, দীর্ঘদিনের ভারতের স্ট্যান্ড। যদি কোনো ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করা যায় যে তারা অবৈধভাবে অন্যান্য দেশে রয়েছেন, তাহলে অন্য দেশের থেকে সেই ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কর্তব্য ভারতের। এটা একেবারেই ভারতের ক্লিয়ার কাট স্ট্যান্ড, এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি। আজকে বিরোধীরা এত কথা বলছেন, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তারা এত কথা বলছেন, তাদের আমলে ঠিক কি হয়েছিল? তাহলে কি কংগ্রেস আমলে এসব হতো না? শুধুই কি নরেন্দ্র মোদীর সময় বা বিজেপির আমলে এই ধরনের ঘটনা ঘটছে, কিংবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কি এই ধরনের ঘটনা ঘটছে? একটা তথ্য দিচ্ছি আপনাদের, একটু সময় দিন। এখনো পর্যন্ত 2009 সাল থেকে এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছেন 2009 সাল থেকে তিনি তথ্য পরিসংখ্যান তুলে দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, আপনাদের জানাটা প্রয়োজন। 2009 সাল থেকে প্রত্যেক বছর আমেরিকা থেকে অবৈধ ভারতীয়রা তাদেরকে ফেরত পাঠানোর চল, রীতি রেওয়াজ রয়ে গিয়েছে। তিনি তথ্য তুলে ধরেছেন, আপনাদের বলবো। 2009 সালে 734 জন, 2010 সালে 799 জন, 2011 সালে 597 জন। আমি এবার একেবারে শেষের দিকের কয়েকটা বলছি। 2019 সালে 2042 জন, 2020 সালে 1889 জন, 2022 সালে 862 জন, 2023 সালে 617 জন, 2024 সালে 1368 জন, 2025 সালে 104 জন। 2009 সাল থেকে পরিসংখ্যান জয়শঙ্কর তুলে দিয়েছেন সংসদের মাটিতে। অর্থাৎ বিরোধীদের দেওয়া এই সমস্ত তথ্যগুলো একেবারেই ভ্রান্ত। তারা বলার চেষ্টা করছেন যে এমনটা নাকি এই প্রথম হলো, সেটা বলা ভ্রান্ত। এবং আপনি যদি প্রকৃত নাগরিক হয়ে থাকেন, আইন শৃঙ্খলার প্রতি যদি আপনার আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে কখনো ইল্লিগ্যাল জিনিসকে আমরা সমর্থন করতে পারি না। যদি আমরা বাংলাদেশিদের, রোহিঙ্গাদের ওপারে ফিরিয়ে দেওয়ার কথা বলি, তাহলে এটাও আমাদের মানতে হবে ভারতবর্ষ থেকে অবৈধভাবে যারা অন্য দেশে গিয়ে থাকছেন, সেই দেশ যদি আপত্তি তোলে, তাহলে কোনোভাবেই তাদের পাশে দাঁড়ানো সেটা কোনো যুক্তিগ্রাহ্য যুক্তি হতে পারে না। এস জয়শঙ্কর কি বলেছেন সংসদে দাঁড়িয়ে, এই বক্তব্যটি আপনাদের শোনানো দরকার, বিশেষ করে যারা মনে করেন যে এই ঘটনা শুধুমাত্র বিজেপির সময় হচ্ছে। শুনুন বক্তব্যটা, শুনে একবার দেখুন। 2010 799, 2011 597, 2012 530, 2013 515, 2014 591, 2015 708, 2016 1303, 2017 1024, 2018 1180, 2019 2042, 2020 1889, 2021 805, 2022 862, 2023 617, 2024 1368, 2025 104. So, deportations by the US are organized and executed by the Immigration and Customs Enforcement ICE authorities. The standard operating procedure for deportation by aircraft used by ICE, that is effective from 2012. শুনলেন বন্ধুরা, বক্তব্যটা আপনারা শুনলেন। পরিষ্কার তিনি তথ্য তুলে ধরলেন, এটা নতুন কোনো ঘটনা নয়। 2009 সাল থেকে ইমিগ্রেন্ট অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট, আমেরিকার যে দপ্তর রয়েছে ইমিগ্রেন্ট অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট, ICE,
তারা তাদের একটা এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড প্রসিডিওর অফ গাইডলাইন। এই যে বলা হচ্ছে না হাত পা বেঁধে কেন পাঠানো হলো, দেখুন আমার দেশে যদি কেউ ইল্লিগাল কোনো কাজ করে থাকে তাহলে তাদের সাজা হবে কিন্তু আমার দেশের আইন অনুযায়ী। কোন দেশ থেকে সেই ব্যক্তি এসেছেন সেই অনুযায়ী কিন্তু সাজা হয় না। আমেরিকাতেও দেখবেন এই যে আমাদের বিভিন্ন রকমের বিজয় মাল্য থেকে শুরু করে যারা যারা চলে গিয়েছেন ওখানে, তাহলে তাদের ওই সমস্ত কোর্টে কেন বিচার হচ্ছে? তাদের তো সরাসরি ভারতে পাঠিয়ে দিলেই পারতেন, ভারতের কোর্টে বিচার হতে পারত। একবার যদি আপনি ওই জমিতে চলে যান তাহলে আপনার বিচার প্রক্রিয়া সেই দেশের আইন অনুযায়ী হবে। ঠিক তেমনি যদি আপনি পৌঁছে গিয়েছেন যে কোনো ভাবে, ডাঙ্কি পদ্ধতিতেই হোক আর যেভাবেই আপনি পৌঁছে গিয়েছেন আমেরিকার মাটিতে, আপনার যদি কোনো রকমের সেখানে কোনো অপরাধের কাজের সঙ্গে লিপ্ত থাকার ধরা প্রমাণ যদি পড়ে, তাহলে আপনার যে ওখানকার যে সমস্ত এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেই অনুযায়ী কিন্তু আপনার ফল ভুগতে হবে। এটা সকলেই জানেন, একদম ক্লিয়ার, এটা নতুন কিছু নয়। প্রিয়াঙ্কা গান্ধী জানেন, রাহুল গান্ধী জানেন, ছোট্ট ছোট্ট সাধারণ বাচ্চারা যারা কলেজে পড়ছে এই তথ্য সকলেই জানেন। তাহলে কেন আমি শুধু রাজনীতির জন্য এ কথা বলবো? বরঞ্চ এটাই সম্মানের নয় যে অহেতুক তর্ক না জড়িয়ে যারা ইল্লিগাল কাজ করেছেন তাদের সমর্থনে দেশ দাঁড়াতে পারে না। এটা দেশের জাতির কোন রকমের স্ট্যান্ড হতে পারে না। আজকে এই সমস্ত ইল্লিগাল যারা ভাবে চলে যাচ্ছেন তাদের সমর্থন করতে গিয়ে আমাদের উপর অতিরিক্ত 20% যদি কর ডোনাল্ড ট্রাম্প বসিয়ে দেন, সেটা কি ভালো হবে? প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীরা কি তাই চাইছেন? আপনারাও কি তাই চাইছেন? আপনারা কি মেনে নেবেন এই সমস্ত ইল্লিগালরা 104 জন এখনো পর্যন্ত যারা ফিরে এসেছেন তাদের পেছনে দাঁড়াতে গিয়ে আমাদের ওপর, আমার আপনার ওপর ইউএস এর শুল্ক, ইউএস থেকে আমদানিকৃত শুল্কের ওপর যদি 20% কর বৃদ্ধি হয়ে যায়, তাহলে কি আমাদের সত্যি সেটা লাভ হবে? ঝগড়ার জন্য ঝগড়া, বলার জন্য বলা, কোনো কি তথ্যের ওপর ভিত্তি করে আমাদের বলতে হবে কিসে লাভ কিসে ক্ষতি, তার উপরই বিচার বিবেচনা করতে হবে। বিরোধী দল তারা বলবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা কি তাদের কথায় নাচবো? 104 জন যারা গিয়েছেন তারা কোনো প্রমাণ দেখাতে পেরেছেন যে তাদের কাছে বৈধ টিকিট, বৈধ ভিসা ছিল, তার সত্ত্বেও তারা গেছেন? কি বলেছেন জানেন তারা? গল্পটা বলছি, শুনবেন, রোমহর্ষ গল্প। তারা কিভাবে ইউএসএ তে পৌঁছেছিলেন, রোমহর্ষ গল্প আপনাদের শোনাবো। কিন্তু তার আগে একটা ছোট্ট তথ্য দিই। এই যে 104 জন ছিলেন, তার মধ্যে হরিয়ানা থেকে ছিলেন 33 জন, গুজরাট থেকে ছিলেন 33 জন, পাঞ্জাব থেকে 30 জন, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে 3 জন করেছিলেন, চণ্ডীগড় থেকে ছিলেন 2 জন। এদের মধ্যে 19 জন মহিলা এবং 13 জন বাচ্চাও ছিলেন। এস জয়শঙ্কর জানিয়েছেন যে তাদেরকে হাত পা বেঁধে রাখা হলেও যখন তারা টয়লেট বাথরুম যাওয়ার প্রয়োজন পড়েছিল তখন তাদের হাত পায়ের শিকলটা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু সে যাই হোক, আপনাকে মানতেই হবে। আপনি কোনো দেশের মধ্যে যদি প্রবেশ করেন সেই দেশের আইন আপনাকে মানতে হবে। তার কারণ এটা ভারতের জন্য শুধুমাত্র এমন করা হয়েছে এমনটা নয়। এখনো পর্যন্ত আমেরিকার মাটি থেকে ব্রাজিল, মেক্সিকো, যে সমস্ত দেশে এই ধরনের মানে ফিরিয়ে দেওয়া হয়েছে নাগরিকদের, তাদের প্রত্যেকের জন্য একই প্রসিডিওর মেনে চলা হয়েছে। আপনি পছন্দ করার কে? ভারতের সংবিধানে, আচ্ছা বলুন তো, ভারতের যে আমাদের আইন অনুযায়ী চরমতম সাজা হচ্ছে ফাঁসি, সেই ফাঁসির সাজা কিন্তু এই মুহূর্তে অন্যান্য কোনো দেশে নেই। তাহলে কি আমেরিকা তারা আপত্তি করতে পারে? এই যে সঞ্জয় রায় যে গ্রেপ্তার হয়েছে আরজিকর কাণ্ডে, তার যে ফাঁসির সাজা আটকে দেওয়া হয়েছে, অনেকেই এই নিয়ে কথা বলেছেন, হায়ার কোর্টে যাওয়া হয়েছে। যদি আলটিমেটলি ফাঁসির সাজা হয়, ভারতের আইন মেনে যদি এই ফাঁসির সাজা হয়, তাহলে কি আমেরিকা কোনো বক্তব্য বলতে পারে? তাদের বক্তব্যের কি গুরুত্ব দেওয়া হবে? ভারতের মাটিতে দাঁড়িয়ে যদি কোনো অপরাধ সৃষ্টি করা হয় তাহলে তার সমাধান করা হবে ভারতের আইন অনুযায়ী। এখানে অন্য কারুর কিছু বলার নই। এবং যে রীতি এবং প্রথা 2009 সাল থেকে চলে আসছে, আজকে নতুন করে ব্রেক করার মতো এমন কোনো সিদ্ধান্ত ঘটেনি। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব আছে বলেই এখনো পর্যন্ত অন্যান্য সমস্ত দেশের ওপর কর বাড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। চীনের কাছে সম্ভবত 10%, মেক্সিকো থেকে 15%, কানাডা থেকে, মেক্সিকো এবং কানাডা থেকে 20% করে, এবং অন্যান্য দেশের উপর কর চাপাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখনো পর্যন্ত ভারতের উপর কর চাপায়নি। দ্বিতীয়ত, বাংলাদেশকে সমস্ত রকমের আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। বাংলাদেশের উন্নতির খাতে সেখানকার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বিল, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ইউএসএআইডি থেকে যে সমস্ত ফান্ডিং গুলো করা হতো, একেবারেই প্রত্যেকটা ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের ক্ষেত্রেও এই একই কার্য করা হয়েছে। ভারত কি এশিয়া মহাদেশে নয়? ভারত কি বাংলাদেশ এবং পাকিস্তানের জিও পলিটিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে না? পড়ে। তাহলে ভারতের উপরে এই শাস্তিটা হলো না কেন?
কেন একই সঙ্গে একই ব্র্যাকেটে যখন বাংলাদেশ এবং পাকিস্তানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিতে পারেন, ভারতের উপর কেন চাপালেন না? পারতেন তো। বন্ধুত্ব মানে এই নয় যে ভারত যা চাইবে সেটা হবে। বন্ধুত্ব মানে এটাই, আমার পক্ষে যতটা করা সম্ভব ততটাই করব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা বলেই নির্বাচনে ক্ষমতায় জিতেছেন যে আমেরিকা ফার্স্ট, আমেরিকান ফার্স্ট। আমেরিকানদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, ওদের কথা চিন্তা করার জন্য, ওদের চাকরি সবার আগে হওয়ার জন্য যা যা করার দরকার তিনি করবেন, তার ঘোষিত নীতি। এবং সেই কারণে তিনি জয় পেয়েছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে বলে তিনি জয় পাননি, বরঞ্চ ভারতের নাগরিকরা কমলা হ্যারিসকে বেশি সাপোর্ট করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে নয়। এটা পরিসংখ্যান। ভারতের নাগরিকরা তারা কমলা হ্যারিসকে সাপোর্ট করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে নয়। তার মূল কারণ ছিল ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে ঘোষিত নীতি ছিল যে যারা অবৈধভাবে দেশে যাচ্ছেন তাদেরকে ফিরিয়ে দেবেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ভিসাটা এত সরলীকরণ করবেন না যে চাইলেই আমেরিকায় যাওয়া যাবে, এরকম হবে না। ছোট্ট একটা এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমার নিজেরও আমেরিকায় যাওয়ার একটা সুযোগ এসেছিল, এবং বেশি বলছি না আপনাদের সামনে, কর্মসূত্রেই। কিন্তু আমার H1 ভিসা আমার ক্যান্সেল হয়ে যায়। শর্ট টার্ম ট্যুর ছিল, ক্যান্সেল হয়ে যায়। তো আমি একজন আইটি সেক্টরের কর্মী হয়েও কিন্তু আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছিল আমেরিকান গভর্নমেন্ট, সেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার, এমনকি জো বাইডেন ক্ষমতার আসার আগে। তো এই ধরনের ঘটনা কোনো নতুন নয়। আমেরিকার যাওয়ার জন্য যারা ভিসা অ্যাপ্লাই করেন তাদের 50% রিজেক্ট হয়ে যায়। ভিসা যারা অ্যাপ্লাই করেন সমস্ত প্রসিডিওর মেনে তাদের ভিসা পর্যন্ত রিজেক্ট হয়ে যায়। আর যারা অবৈধভাবে যাচ্ছেন তাদের তো শাস্তির কোবে পড়তেই হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকে আপনাদের সামনে শেষ করতে চাইবো। সেটা হচ্ছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার জসপাল সিং অমৃতসরে যখন ওই প্লেন ল্যান্ড করেছিল, তিনি তার বক্তব্য বলেছেন কি হয়েছিল তাদের সাথে। তিনি বলেছেন যে তাদের সমস্ত রাস্তাটা হাত পা চেন দিয়ে বেঁধে আনা হয়েছে, এটা বলেছেন তিনি। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কিভাবে পৌঁছেছিলেন আমেরিকা, তিনি কি বলেছেন জানেন? 40 লক্ষ টাকা একটা এজেন্টকে দিয়েছিলেন। 40 লক্ষ টাকা। আমেরিকা যেতে কি 40 লক্ষ টাকা খরচ হয়? হয় কি? প্লেনের টিকিটের দাম কি এত? যদি ভিসা আপনি পান তাহলে কি আমেরিকা যেতে 40 লক্ষ টাকা খরচ হবে? বড় জোর 70 থেকে 80 হাজার টাকা, 1 লাখ টাকা হতে পারে, ডিপেন্ড করছে আপনি কখন টিকিট কাটছেন, তার কমেও হতে পারে। 40 লক্ষ টাকা খরচ করেছিলেন আমেরিকায় পৌঁছা, ঘুরপথে, ভিসা না পেয়ে ঘুরপথে আমেরিকা যাবেন বলে। কিভাবে গিয়েছিলেন, ওই এজেন্ট কিভাবে নিয়ে গিয়েছিল? যারা ডাঙ্কি সিনেমাটা দেখেছেন শাহরুখ খানে তারা বলতে পারবেন, যারা দেখেননি একবার চাইলে দেখে নিতে পারেন কি ভয়ঙ্কর সে সিনেমা। রাতের পর রাত পাহাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, নদী পেরিয়ে, যে নদীর মধ্যে হয়তো কুমির রয়েছে, যে জঙ্গলের মধ্যে মানুষ খেকো বাঘ রয়েছে, দিনের পর দিন সেই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হয়েছে এবং এমন এমন বর্ডার পেরোতে হয়েছে যেখানে মৃত্যু প্রায় অনিবার্য। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সহযাত্রীরা। এই ব্যক্তিও তাই কথা বলেছেন। পাহাড়ের ওপর উঠেছেন, পাহাড় থেকে নিজের চোখে দেখেছেন একজন পাহাড় থেকে পড়ে মারা গেছেন, নিজের সহযাত্রী। উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছেন, ক্রস করছেন, সেই সমুদ্র থেকে এমন সমুদ্রের মধ্যে ঝড় এসেছে, তাদের সহজে, এই ব্যক্তি বলছেন, এই ব্যক্তি, সে সিনেমার গল্প না, এই ব্যক্তি নিজে বলছেন যে তাদের সহযাত্রী 2-1 জলের মধ্যে তলিয়ে গেলেন, মৃত্যুর মুখে ঢলে পড়লেন তারা। কোনো ক্রমে এই ব্যক্তি সহ আরো বেশ কিছু এইভাবেই তারা পৌঁছায়, তাও সরাসরি আমেরিকা না, দীর্ঘ পথ অতিক্রম করে। প্রথমে ব্রাজিল, কলম্বিয়া, পেরু, এরকম 8-10টা কান্ট্রির বর্ডার পার করে তারপরে মেক্সিকো, কারণ মেক্সিকো হচ্ছে আমেরিকার অ্যাডজাসেন্ট, এবং মেক্সিকো থেকে বেড়া টপকে তারপরে আমেরিকা, ঠিক যেন ভারত এবং বাংলাদেশের মতো। এইরকম ভাবে যখন আমেরিকা পৌঁছালেন তখন এই ব্যক্তি এত কষ্ট করে 40 লক্ষ টাকা খরচ করার পর তিনি জানতেন না যে তার বক্তব্য হচ্ছে তিনি জানতেন না যে তাকে এইভাবে নিয়ে যাওয়া হবে। তিনি ভেবেছিলেন তার ভিসা হয়ে যাবে, কিন্তু যখন দেখলেন শেষমেশ টাকাটা দেওয়ার পর তাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো উপায় ছিল না এইভাবে যাওয়া ছাড়া। যখন এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর, সম্ভবত 3-4 মাস আমেরিকা পৌঁছাতে যখন তার সময় লেগে গিয়েছে, দিনের পর দিন জঙ্গলের পড়ে যাওয়া ফল, সেই ফল খেয়ে তাদের দিন কাটতো, কিংবা জঙ্গলের মধ্যে যে সমস্ত মুরগি থাকে সেই মুরগিগুলোকে মেরে কোনোদিন ভাত, কোনোদিন জুটতো, কোনোদিন জুটতো না, কোনোদিন মুরগির মাংস। ঠিক যেমন বেয়ার গ্রিলসের কিভাবে সার্ভাইভাল স্কিল দেখেন না আপনারা জিওগ্রাফি চ্যানেলে, ঠিক ওই ধরনের ঘটনা। এইভাবে সার্ভাইভ করে এতদিন ধরে জল, নদী, সমুদ্র সব পার করে, নদীর মধ্যে কুমির। গল্প কথা নয়, একেবারে সত্যি কথা। এইগুলো পের করে যারা পৌঁছাতে পারেন তাদের মধ্যে 30% হয়তো বেরোতে পারেন। সেই 30% তাদের মধ্যে কিছু লোক হয়তো সুযোগ থাকে, যাদের সৌভাগ্য ভালো থাকে, যারা ধরা পড়ে না সেখানকার সীমান্ত রক্ষীদের হাতে। আর যারা ধরা পড়েন
এত কিছু করে জীবনকে বাজি রেখে টাকা দিয়ে তারপরে ফিরে আসতে হয়। এনার কি জন্য করছেন? ভারতের মান সম্মান বাড়াচ্ছেন? তিনি জানেন না যে এইভাবে যেতে গিয়ে তিনি তার নিজের না পরিবারকেও বিপদের মধ্যে ফেলছেন। যেখানে সার্ভাইভাল স্কিল হচ্ছে 30%, আপনি 30% চান্স আপনি গিয়ে আমেরিকাতে পৌঁছাতে পারবেন, আপনি মরে যাবেন এই চান্সই যখন বেশি। কেন যাচ্ছেন এইভাবে? ভারতের মাথা গর্বের গর্বের মানে শীর্ষে তুলে দিচ্ছেন। এদের পেছনে দাঁড়ানোর কোনো মানে হয়? যদি এদের পেছনে ভারত সরকার দাঁড়ায় তার মানেটা কি হবে? তাহলে তো এই ধরনের ঘটনাকে এনকারেজ করা হলো, তাই না? যারাই ভিসা পাবেন না, এই যে আমি ভিসা পাইনি তাহলে তো আমি এই ডাঙ্কি ভাবে চলে যাওয়ার চেষ্টা করতাম, তাই না? এটা কিন্তু এনকারেজ করা হলো। নরেন্দ্র মোদী সরকার আজকে যদি বলতো না না ঠিক আছে যে সবকিছু হবে, আমি বিমান পাঠিয়ে দিচ্ছি, আমি রাজার হালে নিয়ে আসছি, এমন কোনো কাজ করেননি। এদের রাজার হালে নিয়ে আসার জন্য কাজ করেনি। বন্দে ভারতের কথা জানেন? বন্দে ভারত প্লেন যখন একটা কান্ট্রির সঙ্গে আরেকটা কান্ট্রির যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, কেন্দ্রীয় সরকার বন্দে ভারত প্লেন পাঠায়, চার্টার প্লেন পাঠায়, তাদেরকে রাজকীয় ভাবে নিয়ে আসা হয়। তার কারণ তারা ছাত্র, তারা কোনো কাজের গিয়েছিলেন, তাদেরকে ভারত মাতা কি যায়, ভারত মাতা কি যায় স্লোগান দিতে দিতে প্রচন্ড মানে আতিথেয়তার মধ্যে দিয়ে কোনো কেন্দ্রীয় স্তরের উচ্চ পর্যায়ের মন্ত্রীরা তাদের গিয়ে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে নিয়ে আসেন। সেটা সম্ভব। কিন্তু আপনি ইল্লিগাল কাজ করবেন আর আপনি বলবেন যে তাদেরকে সম্মান দিতে হবে, তাদের জন্য প্লেন পাঠিয়ে দিতে হবে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আরে এটা তো ভুল পথে এনকারেজ করা। কেন করবে? একটা চোরকে কি কখনো আমরা আমাদের দেশ তাদের পাশে দাঁড়াতে পারে? তাহলে যদি দাঁড়াতে পারে তাহলে কেউ কখনো বলবেন না যে ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের হটাতে হবে, রোহিঙ্গাদের মায়ানমার থেকে ঢুকে আসা রোহিঙ্গাদের আমাদের দেশে থাকতে দেওয়া হবে না, তাহলে বলবেন না। তাহলে বলবেন যে হ্যাঁ এদেরও রাখতে হবে, এদেরও সসম্মানে রাখতে হবে, আর এদেরও সসম্মানে একেবারে ফিরিয়ে দিতে হবে, রাজার মতো করে এদেরকে ফিরিয়ে দিতে হবে। হয় না। আমাদের দেশে যা আইন আছে সেই অনুযায়ী এই কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা কেস উঠেছে, পর্ব দীর্ঘ হয়ে যাচ্ছে, এবার শেষ করবো। সুপ্রিম কোর্টে একটা কেস উঠেছিল, সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল যে কেন আপনারা, ভারত সরকারকে জিজ্ঞেস করছিল আপনারা কতজন এইভাবে বাংলাদেশিদের ডিটেনশন ক্যাম্পে রেখেছেন। পশ্চিমবঙ্গের মধ্যে নাকি ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশিরা ভরে রেখে দিয়েছে কেন্দ্র সরকার। এই তথ্যটা আমি জানতাম না, আনন্দবাজার পত্রিকা থেকে পড়ে দেখলাম। অর্থাৎ ভারতের রুল অনুযায়ী যারা ভারতে অবৈধভাবে প্রবেশ করছে তাদের তো ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে, তাদের তো ফেরত পাঠানো দূরের কথা, আপনাকে কারাগারের মধ্যে বন্দী করে দিচ্ছে। আমেরিকা তো সেটা করেন, আপনাকে সসম্মানে ফিরিয়ে দিচ্ছে। হাতে পায়ে চেনটা, এটা সিকিউরিটির জন্য, তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের জন্য এটা করতে হয়। তার কারণ এই যে 104 জন ফিরেছেন তাদের মধ্যে কে খুনি, পকেটে কে ছুরি নিয়ে যাচ্ছে কে জানবে বলুন তো? আজকে একটা লোক যদি, ভাবুন তো, ওদের মধ্যে 104 জন লোকের মধ্যে একটা লোক পকেটে ছুরি নিয়ে সবার উপর যদি হামলা চালাতো, তাহলে দায়টা কার হতো? ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হতো না? ভারত সরকার প্রশ্ন তুলতেন না যে আপনারা নির্বিঘ্নে পৌঁছাতে পারলেন না, নির্বিঘ্নে ভারতীয়দের পাঠিয়ে দিতে পারলেন না? আজকে যদি মহিলাদের উপর ওখানে কোনো অত্যাচার করা হতো, যারা গিয়েছেন তারা ফেরত আস। আপনি যেতে পারবো না, ডাঙ্কি প্রসেসে আপনি যেতে পারবো না, চিকেন হার্টেডরা পারবে না সেখানে পৌঁছাতে। ডেসপারেট হতে হবে, মারাত্মক ডেসপারেট হতে হবে, নাহলে পারবেন না। ভাবুন আপনি মরে যাবেন, এর সম্ভাবনা 70%। এই 70% সম্ভাবনা মরে যাবেন জেনেও আপনি কোনো একটা জায়গায় যেতে চাইবেন নাকি ভাববেন বাবা বাড়ির ডাল ভাত ঠিক আছে? যারা যেতে চাইছেন তারা কতটা ডেসপারেট, তাদেরকে কি ছেড়ে দিতে পারবে? হাত ফাঁকা করে ছেড়ে দিতে পারবে? তারা কি বই পড়াশোনা করবে নাকি ভাববে আরো একটা কিছু, প্লেনটাকে ক্র্যাশ করিয়ে দিই, প্লেনের মধ্যে ফুটো করে দিই, জানলাটাকে ভেঙে দিই, অন্য যাত্রীদের আঘাত করি? যা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে আমেরিকার, সেই অনুযায়ী তারা কাজ করেছেন। হতে পারে তারা ভারতীয়, কিন্তু তারা বিরাট কোনো কাজ, ভারতীয় মানেই যে আমাদের একেবারে তাদের জন্য মাথায় তুলে নাচতে হবে না। যে ভারতীয়রা আমাদের মাথা উঁচু করার মতো কাজ করবেন তাদের জন্য আমরা গর্বিত, যে ভারতীয়রা আমাদের মাথা নিচু করছেন তাদের জন্য আমরা লজ্জিত। তাদের সম্মান করার কোনো প্রয়োজন নেই, তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত। সমর্থন করি এটাকে, তা নাহলে এই ধরনের ইল্লিগাল জিনিসগুলো বাড়তেই থাকবে। কি বলবেন বন্ধুরা? আপনাদের কি পছন্দ হলো আমাদের এই বিশ্লেষণ? অনেক কিছু তথ্য আপনাদের জন্য নিয়ে আসতে হয়, যদি আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন না পায় তাহলে এই তথ্যগুলো নিয়ে আসতে এনকারেজড ফিল হই না। তাই দয়া করে, যেহেতু প্রথমবারের জন্য এই সামনে থেকে নিয়ে এসে আপনাদের সামনে প্রচেষ্টা করছি, যদি ভালো লাগে এই প্রচেষ্টাগুলোকে, যদি আপনারা পছন্দ করেন, যদি মনে করেন যে আপনাদের নতুন কিছু তথ্য দিতে পারি আমরা, তাহলে দয়া করে আমাদের পাশে থাকুন। কোনো আর্থিক সহায়তা আমরা চাই না, কখনো কোনোদিন চাইনি, চাইবো না। শুধুমাত্র পর্বটি লাইক করুন, আপনাদের মূল্যবান মতামত লিখে রাখুন। এনগেজমেন্ট আমি চাই আপনাদের সাথে, একটা আত্মীয়তা চাই, ডিস্টেন্স আত্মীয়তা। এবং যারা শেয়ার করতে চান, একটু দয়া করে যদি শেয়ার করেন, আমাদের রিচ কিছুটা বাড়ে। এই ছোটখাটো যজ্ঞ যেটা আমরা চালাই প্রত্যেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আপনাদের সামনে নিয়ম করে খবর যে পরিবেশন করি, সেই পথ চলাটা আমাদের কিছুটা সুবিধা হয়। আমরা অবৈধভাবে কোনো কাজ করছি না, আমরা
বৈধভাবে যা করার করি। তাই আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই মানে মানে কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। সবাই ভালো থাকবেন, গুড বাই।